শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্তের হার বেড়েছে। এক সপ্তাহে মোট আক্রান্তের ৪৫ ভাগের বয়স ২০ বছরের কম। বুয়েট ছাত্র আবরার হত্যার বিচার শেষ হয়নি ২ বছরেও, আছে যুক্তিতর্ক শুনানির পর্যায়ে। গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের উদ্যোগ, অধিগ্রহণ করা জমি নিবি সাঁওতাল সম্প্রদায় ও চিনিকলের। বিদেশি পর্যটক আকর্ষণে আধুনিকায়ন হচ্ছে দেশের সব বিমানবন্দর, ব্যয় হচ্ছে ৩২,০০০ কোটি টাকার বেশি। সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ, ফাইনালের পথে এগিয়ে থাকতে জয় চায় লাল সবুজ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। স্কুল কলেজের শিক্ষার্থীদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়েছে। এক সপ্তাহে মোট আক্রান্তের ৪৫% বয়স ২০ বছরের মধ্যে। এমন পরিস্থিতিতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস দমনে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। শনিরাকড়ার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র মাহিম স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। স্কুল খোলার ৪ থেকে ৫ দিনের মধ্যেই আক্রান্ত হয় ডেঙ্গুতে। জটিলতা বাড়ায় চিকিৎসা চলছে হাসপাতালে। মাহিমের মতো অনেক শিক্ষার্থী ভর্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এক সপ্তাহে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্তের হার ৪৫.৬৫%, যার বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থী। স্কুল খোলার পরে ও কোচিংয়ে যাইতো আর স্কুলে গেছে, এরপর থেকে জ্বর। ৬ দিন ক্লাস করছে, এরপরে দিই আক্রান্ত হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৫ দিন আগে, গত বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে হওয়ার পরে ৩ দিন আমরা বাসায় রাখলাম। ডাক্তারের কাছে নিছি, ওষুধ দেয়, কমে না। পরে দিন হসপিটালে নিয়ে গেলাম, পরীক্ষা করে এলাম, রক্ত পরীক্ষা করে আর কি ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। গত ২ সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সচেতন না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে চিকিৎসকরা। বাসাবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা রাখার চেষ্টা করছে, যার কারণে এখন মনে হয় বাসাবাড়ি কিছুটা পরিষ্কার আছে, যার কারণে বাসাবাড়িতে বাচ্চারা আক্রান্ত না হলেও স্কুল কলেজ খোলার পরে দেখা যাচ্ছে যে ইয়ঙ্গার এজ যারা, তাদের সেই ইয়ঙ্গার এজ গ্রুপের রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এবছর ডেঙ্গুতে আক্রান্ত ১৯,০০০ ছাড়িয়েছে, আর সরকারি হিসেবেই মারা গেছেন ৭৩ জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৯ এবং নারী ১২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৬৩৫ জনের। ৮২১টি ল্যাবে ২৪ ঘন্টায় ২৪,৩৭৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭০৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৮৮%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৬০,১৫৫ জনে। সুস্থ হয়েছেন আরও ৮১৭ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,২১,০১১ জন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার ২ বছরেও শেষ হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, করোনায় দীর্ঘদিন বিচারিক কার্যক্রম বন্ধ ছিল, যে কারণে দেরি হচ্ছে। মামলাটি এখন যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে, এখন চলবে দ্রুত গতিতে। এদিকে এখনও ন্যায় বিচার পাওয়ার আশা আবরারের পরিবারের। বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ভোরে শেরেবাংলা হলে সিঁড়িতে পাওয়া যায় তার মরদেহ। এ ঘটনায় করা মামলায় বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে বিচার চলছে বিচারিক আদালতে। ২ বছর পার হলেও এখনও শেষ হয়নি বিচারিক কার্যক্রম। অতি দ্রুত তাড়াতাড়ি আমাদের বিচার কাজটা সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় সেটা আমরা আবেদন রাখবো। আর উচ্চ আদালতে যখন যাবে তখন এই রায়টা যেন তাড়াতাড়ি শেষ হয়, রায়টা যেন বহাল থাকে। আমার ছেলের মা, আমি সবাই শারীরিক দিক থেকে সবাই অসুস্থ, কেউ মন মানসিক দিক থেকে কেউই ভালো নাই। এইভাবে আমাদের জীবন কাটছে। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণে তারা সক্ষম হয়েছেন, ফলে আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা তাদের। বুয়েটের শেরেবাংলা আবাসিক হলের গেস্ট রুমে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৪ এবং ৫ দফা মিটিং করে তাকে হত্যা করা হয়েছে।
মামলার সম্পূর্ণরূপে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং সকল আসামিদেরকে দোষী সাব্যস্ত করে আদালত রায় দেওয়ার আমরা জোর আবেদন করি। তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন এটি কোনো পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, তাই আসামিদের সর্বোচ্চ সাজা হওয়ার কারণ নেই। আবরার ফাহাদ যদি প্রি প্ল্যান না থাকে, হত্যা যদি মোটিভ না থাকে, খুন করার যদি উদ্দেশ্য না থাকে, প্ল্যানিং না থাকে, তাহলে মাননীয় এই 302 ধারার মামলা চার্জ গঠন করা সঠিক হবে না। যে এই মামলা 302 আমাদের এই মামলা জাজমেন্ট হবে না, অন্য কোনো সেকশনে চার্জমেন্ট হবে। 25 আসামির মধ্যে কারাগারে রয়েছে 22 জন, পলাতক 3 আসামি। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই খবরে সাধারণ মানুষ খুশি হলেও ওই জমিকে পূর্বপুরুষের সম্পত্তি দাবি করে আন্দোলনে নেমেছে সাঁওতাল সম্প্রদায়। তবে প্রশাসনের দাবি অধিগ্রহণকৃত জমি রংপুর চিনিকলের মালিকানাধীন। স্বার্থান্বেষী মহল সাঁওতালদের ভুল পথে পরিচালিত করছে বলে দাবি জনপ্রতিনিধিদের। 24 আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে ইপিজেড স্থাপনের ঘোষণা দেয় সরকার। উত্তরের এই জনপদের পিছিয়ে পড়া 2 লাখ মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানই এর উদ্দেশ্য। ওদিকে রংপুর, এদিকে বগুড়া, মাঝখানে কিন্তু কিছু নেই। অর্থাৎ এই বিশাল জনগোষ্ঠীকে কর্মের মধ্যে নিয়ে এসে তাদেরকে একটা বেটার লাইফে যদি তাদেরকে নিয়ে যেতে হয়, কোনো পথ নেই। ইপিজেড স্থাপনের খবরে খুশি স্থানীয়রা। এর ফলে নিজ এলাকাতেই অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আশা তাদের। এই অঞ্চলটা, পুরো অঞ্চলটা ইপিজেড হলে অধিকাংশ লোক এখানে কাজ করতে পারবে। তবে যে জমিতে ইপিজেড হচ্ছে সেটিকে বাপদাদার সম্পত্তি দাবি করে আন্দোলন শুরু করেছে সাঁওতাল সম্প্রদায়। তাদের দাবি আখ চাষ ছাড়া অন্য কিছু হলে তাদেরকে জমি ফেরত দেওয়া হবে বলে 1962 সালে চুক্তি হয়েছিল। 5 নম্বর পয়েন্টে উল্লেখ আছে যে পূর্বের মালিককে ফেরত দিতে হবে যদি আখ চাষ বা সেই উদ্দেশ্যে ব্যবহার না হয়। অবশ্য স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, নিরীহ সাঁওতালদের ভুল পথে পরিচালনা করে ফায়দা লুটতে চাইছে একটি চক্র। সরকার ইচ্ছা করলে যে কোনো ধরনের কার্যক্রম বা সিদ্ধান্ত এখানে গ্রহণ করতে পারে। স্পেসিফিক আসলে এই ধরনের তাদেরকে ফিরিয়ে দিতে হবে এমন আসলে বিষয়টা নয়। জেলা প্রশাসক বলছেন, বাগদা ফার্মের জমি রংপুর চিনিকলের, এর সপক্ষে কাগজপত্র রয়েছে বলেও দাবি তার। বাংলাদেশ গেজেটে বলা আছে যে প্রথম রিকুইশন করা হয়, রিকুইশন করে অ্যাকুইশন করা হয়। অ্যাকুইশন করার পরে সেটা কিন্তু অ্যাসেট রেকর্ডে রংপুর সুগার মিলের নামে আসে, তারপরে হলো বিআরএসের তাই আসে। তো এখানে আসলে দাবি করার কোনো সুযোগ আসলে আইনগতভাবে নাই। 1842 একর জমির দখল নিয়ে 2016 সাল থেকে রংপুর চিনিকল কর্তৃপক্ষের সাথে সাঁওতালদের বিরোধ চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে দেশের সব বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে যাত্রীদের নিরাপত্তা। এ খাতে ব্যয় হচ্ছে 32,000 কোটি টাকার বেশি। এগুলো পুরোদমে প্রস্তুত হলে পর্যটন সম্ভাবনা বাড়ার পাশাপাশি এভিয়েশন খাতের ব্যবসা 3 গুণ বাড়বে বলে আশা করছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিমানবন্দরগুলো আন্তর্জাতিক মানে উন্নত করার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর সহ প্রায় সকল বিমানবন্দর আধুনিকায়নের কাজ করছে সরকার। করোনার মধ্যেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণ কাজ প্রায় 40% শেষ হয়েছে। কক্সবাজারে হচ্ছে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বিমানবন্দর। এছাড়া সিলেট, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরের কাজও চলমান রয়েছে। এর চেয়ে আরেকটু ভালো হলেই ভালো হয়, যেহেতু আমরা বাইরের দেশগুলোতে দেখি এর চেয়ে ভালো, কিন্তু আশা করি দেশ হিসেবে আমাদের ভালো আছে। দেশের বিমানবন্দরগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী জানান, বিদেশি পর্যটকদের সব সুবিধা নিশ্চিত করতেই বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে। এগুলো প্রস্তুত হলে দেশের পর্যটন খাতের সম্ভাবনাও বাড়বে। বর্তমানে যুগান্তকারী কিছু মেগা প্রজেক্ট চলমান রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল তার মধ্যে অন্যতম। সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তার নকশা প্রণয়ন সম্পূর্ণ হয়েছে। আগামী 15 বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় 3 গুণ হবে। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেতে
চোরাচালান বন্ধ করার পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানো জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। দেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়নের কাজ চলছে। এগুলো পুরোদমে প্রস্তুত করা গেলে যাত্রীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে। তবে যাত্রীরা বলছেন এগুলো তত্ত্বাবধানেও গুরুত্ব দিতে হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সৈয়দপুর। সঠিকভাবে জন্ম মৃত্যু নিবন্ধন করা হলে সেবা পাওয়া সহজ হবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। রাজধানী কাকরাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় নিবন্ধন করার ক্ষমতা কাউন্সিলরদের হাতে ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দেন ঢাকা উত্তরের মেয়র। স্কুল ভর্তি ও পাসপোর্ট করানো সহ জাতীয় গুরুত্বপূর্ণ 18টি সেবা পেতে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়, আর ওয়ারিশ নির্ধারণ সহ বেশ কয়েকটি কাজে প্রয়োজন হয় মৃত্যু সনদের। কিন্তু এই দুটি সনদ নিতে তেমন আগ্রহ নেই মানুষের। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করার নিয়ম থাকলেও বেশিরভাগ মানুষই তা নিচ্ছেন না। এই পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে প্রথমবার পালিত হল জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। আলোচনায় নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করতে কাউন্সিলরদের কাজে লাগানোর পরামর্শ দেন ঢাকা উত্তরের মেয়র। জনপ্রতিনিধির কাছে যদি আমরা এটা বিতরণ না করতে পারি, স্যার, আমরা যদি সেই জন্ম নিবন্ধন দিতে না পারি, আমাদের 5টা অঞ্চলে এটা তো অত্যন্ত চাপ পড়ে যাবে। আমি আজকে অনুরোধ করছি, এখানে রেজিস্ট্রার জেনারেল অফিসে আমরা অলরেডি চিঠি আমরা পাঠিয়েছি, ইমিডিয়েটলি আমাদেরকে পারমিশনটা দিয়ে দেওয়া হোক। এ সংক্রান্ত আইনের কিছু ভুল তুলে ধরেন ঢাকা দক্ষিণের মেয়র। বলেন সংশোধন প্রক্রিয়া আরও সহজ করতে হবে। নিবন্ধকের কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আদেশের 30 দিনের মধ্যে নিম্ন বর্ণিত কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন। সিটি কর্পোরেশনের মেয়রের আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল, এটা আসলে কোনোভাবে সমীচীন না। সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সেবা নিশ্চিত করতে দেশের সব নাগরিকদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে হবে। যত তাড়াতাড়ি আমরা জন্ম মৃত্যু নিবন্ধনটা করতে পারি, তত বেশি আমরা আপডেটেড থাকব এবং ইমিডিয়েটলি once we require any source of a service has to be extended to the particular person, তাহলে কিন্তু আমরা তখনই এই সেবাটা দিতে পারব। 2024 সালের মধ্যে জন্ম নিবন্ধন শতভাগ কার্যকর করার কথা জানান সংশ্লিষ্টরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাসানচরে সম্পৃক্ত হচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। দুর্যোগ ব্যবস্থাপনা সচিব জানান, শনিবার সরকারের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছে সংস্থাটি। এদিকে ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী দায়ী করছেন আশ্রয় শিবিরে ইন্টারনেট সুবিধাকে। অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ভাসানচরের রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প। আগামী মাসেই সেখানে কাজ শুরু করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। শনিবার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, সরকার ও সংস্থাটির মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হবে। এর মাধ্যমে ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত হবে বলেও দাবি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের। কক্সবাজারে যেভাবে তারা সরকারের সাথে কাজ করছে, মিয়ানমারের নাগরিকদের যেভাবে কাজ করছে, ঠিক ভাসানচরে এখন তারা করবে। এইটা নিয়ে একটি সমঝোতা স্মারক আমাদের ইয়েতে অনুষ্ঠিত হবে। সেই চূড়ান্ত, এটা হলো আগামী শনিবার 12টার সময় আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কক্ষে অনুষ্ঠিত হবে। কক্সবাজার থেকে 20,000-এর বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। আরও 70,000 জনকে পর্যায়ক্রমে সরিয়ে নেবে সরকার। প্রথম দিকে ভাসানচর নিয়ে আপত্তি তুললেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে UNHCR। এদিকে ভাসানচর থেকে পালিয়ে যাওয়া প্রশ্নে রোহিঙ্গাদের ইন্টারনেট সুবিধাকেই দায়ী করছেন পররাষ্ট্রমন্ত্রী। এদেশে তো তার দেশ না, সে তার দেশে চলে যেতে চায়। সে তার দেশ না হলে অন্য কোথাও যেখানে, আর আমরা সব ইন্টারনেট সব খুলে দিয়েছি বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সির সুপারিশে। তো তারা অন্যের সাথে কন্ট্যাক্ট করে, তাদের আত্মীয় স্বজন অন্যান্য দেশে আছে, সে আত্মীয় স্বজন ডাকাডাকি করতেছে যাওয়ার জন্য, তারা যাচ্ছে। সেই খবর তারা যদি যায়, যাক, আমাদের কি, তারা অন্য দেশের লোক, আমরা তো তাদের দাওয়াত দিয়ে আনিনি। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যার ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের ক্যাম্পে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার মহালয়ার মাধ্যমে দেবী দুর্গার আবির্ভাবের পর পূজা মণ্ডপগুলোতে এখন সাজ রব।
এ পর্যায়ে মণ্ডপের সাজসজ্জায় ব্যস্ত সময় কাটছে আয়োজকদের। গোপালগঞ্জে এবার 1228টি মণ্ডপে হবে দুর্গাপূজা। শেষ মুহূর্তে পূজা মণ্ডপ ও প্রতিমার সাজসজ্জা করে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংশ্লিষ্টরা। 7টা প্রতিমার কাজ করছে, প্লাস আমাদের মাটির কাজ সবগুলো কমপ্লিট হয়েছে এবং আমরা রঙে হাত দিছি, আমাদের রং কমপ্লিট হয়েছে। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনেই উৎসব উদযাপনের নানা পরিকল্পনা আয়োজকদের। ব্যাপক লাইটিং করা যাবে না এবং কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। আর একটা হলো যেটা বিসর্জনের দিন কোনো শোভাযাত্রা করা যাবে না। এই নির্দেশনা মেনে আমরা ইতিমধ্যে সভা করেছি। উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেকটা পূজার মণ্ডপে আমাদের স্থায়ীভাবে কিছু ফোর্স দেওয়া থাকবে, বাহিনী দেওয়া থাকবে। একই সাথে আমাদের ভ্রাম্যমাণ টহল থাকবে। চুয়াডাঙ্গার দাসপাড়ায় শিব মন্দির মহিলা সংঘের উদ্যোগে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। 4 বছর ধরে দুর্গাপূজা আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় 20 জন নারী। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সব দায়িত্বই তারা পালন করেন। এখানে পুরুষরা পূজা করে, কিন্তু আমরা পুরুষদের পাশে পাশে থেকে আমরা যদি মনে করি কিছু করতে চাই, ওই জন্য আমরা নিজেরাও শুরু করছি। ফেনীতে এবার 143 মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। উদ্যোক্তারা জানান, করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে আয়োজনকে উৎসব মুখর করার চেষ্টা চলছে। প্রতিটি পূজা মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, স্বাস্থ্যবিধি মেনেই যারা ভক্তবিন্দু আসবেন তারা পূজা মণ্ডপে প্রবেশ করবেন, এরকম আমরা নির্দেশনা দিয়েছি। দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব মণ্ডপে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যেসব মহিলা বা মেয়েরা এই পূজা মণ্ডপে আসবে তাদেরকে কেউ কোনো ধরনের বিব্রতকর অবস্থায় যাতে না ফেলে বা কেউ কোনো ধরনের ইপটিজিং না করে, সেই বিষয়ে আমরা কড়া নজরদারি রাখছি। 11 অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গা মর্তে এসেছেন ঘটকে করে আর ফিরে যাবেন দোলায় চড়ে। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকারের 28টি উপনির্বাচনে ভোট গ্রহণ আজ সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট গ্রহণ হবে 12 উপজেলা পরিষদ, 4 সিটি কর্পোরেশনের 5 কাউন্সিলর, 5 পৌরসভার 1 মেয়র ও 4 কাউন্সিলর এবং 6 ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে। 5 পৌরসভার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে ইভিএম এ ভোট গ্রহণ হবে। বাকি 4 পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। 4 সিটি কর্পোরেশনের 5টি সাধারণ ওয়ার্ডে ইভিএম এ ভোট গ্রহণ হবে। এছাড়া 6 ইউপির বিভিন্ন ওয়ার্ডে ভোট হবে ইভিএম এ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের উপনির্বাচন আজ। এ নিয়ে চট্টগ্রাম থেকে আরও আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ভোট গ্রহণের সকল প্রস্তুতি কেমন দেখছেন এবং নির্বাচনী এলাকায় আসলে নিরাপত্তা ব্যবস্থার কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের জানাবেন। এখন আসলে একেবারে মিনিট হিসাব করে যে ভোটের প্রস্তুতি চলছে, অর্থাৎ সকাল 8টায় এই ভোট গ্রহণ শুরু হবে এবং তারপরে বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। শেষ মুহূর্তে যে প্রস্তুতি, অর্থাৎ এখানে কেন্দ্র ভিত্তিক যে এজেন্টরা আসছেন তাদেরকে এখন কেন্দ্রে অবস্থানের যে বিষয়টি বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রেই আমরা বলতে পারি যে একেবারে অল্প কিছুক্ষণ পরেই মিনিট ধরেই এই প্রস্তুতিটি চলবে। মূলত গত 18 মার্চ এই যে ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন তিনি অবশ্য 1982 সাল থেকে টানা 7 বার এই কাউন্সিলর পদে তিনি বিজয়ী ছিলেন। তার মৃত্যুর পর তিনি করোনা পরবর্তী জটিলতায় এখানে মূলত এই ওয়ার্ড কাউন্সিলর পদটি শূন্য হয় এবং তারপরে নতুন তফসিল অনুযায়ী আজকে ভোট হচ্ছে। সেই প্রেক্ষাপটে আজকে এইখানে মোট 15টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক যে ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ব্যবহার করে ভোট হবে এবং এখানে মোট 21 জন প্রার্থী আজকে এই কাউন্সিলর পদে তারা পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 21 প্রার্থীর মধ্যে 20 জন প্রার্থী তারা আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সাথে যুক্ত, এমনটা আমরা জানতে পেরেছি। আর এই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি চকবাজার ওয়ার্ড, চট্টগ্রামের একেবারে
শিক্ষা সম্পর্কিত যে সমস্ত স্থাপনা বা এলাকাগুলো রয়েছে সেটির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এবং এখানে মোট 32,041 জন ভোটার রয়েছেন, যার মধ্যে 16,216 জন পুরুষ এবং বাকিরা মহিলা। আর আমরা আইনশৃঙ্খলা রক্ষা করার বিষয় নিয়ে গতকালকেও আমরা চট্টগ্রাম জেলা প্রশাসন, নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রত্যেকটি কেন্দ্রে, আমরা এখন যেখানে আছি এখানে মূলত 2টি কেন্দ্র, এবং এখানে প্রত্যেকটি কেন্দ্রে 6 থেকে 10 জন করে গুরুত্ব অনুযায়ী পুলিশ সদস্য এবং পাশাপাশি 14 জনের মতো আনসার সদস্য থাকবেন। এর বাইরে চট্টগ্রাম জেলা প্রশাসনের 5টি ভ্রাম্যমাণ আদালত এখানে পুরো এলাকায় সারাদিনই থাকবেন। যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের বিশৃঙ্খল তৎপরতা তারা চেষ্টা করবেন সেগুলো যাতে না ঘটে। আর র্যাব এবং পুলিশের অন্যান্য স্ট্রাইকিং ফোর্স থাকছে মাঠে। তবে এখনো যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই হিসেবে আমরা কোনো ভোটারের উপস্থিতি অবশ্য এখনো কেন্দ্রিক দেখিনি, যেহেতু ভোট শুরু হতে আরো অন্তত 45 থেকে 50 মিনিট সময় আছে। সময় গণানোর সাথে সাথে আমরা আসলে বুঝতে পারবো যে এই ভোট কতটা উৎসব মুখর পরিস্থিতি তৈরি করছে। তবে যেহেতু 21 জন প্রার্থী, সেই হিসেবে বলা যায় যে এখানে ভোটকে ঘিরে এক ধরনের আলোচনা পুরো শহরব্যাপী রয়েছে। অনুপম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন অনুপম শীল। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীর গোদাগাড়ীতে উপনির্বাচনের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানাবেন। গোদাগাড়ী পৌরসভার যে নির্বাচনটি, সেখানে মেয়র পদে 4জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপনির্বাচন এখানে হচ্ছে। এই নির্বাচনে কিন্তু 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এই মুহূর্তে 9 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যে কেন্দ্রে আমরা যেহেতু শুরুর একেবারে অবস্থা পাঠানপাড়া কামরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এইখানে এর মধ্যে যারা পুলিং এজেন্ট থাকবেন তারা কিন্তু আসতে শুরু করছেন। পাশাপাশি নির্বাচনের যেহেতু ইভিএমে ভোট গ্রহণ হবে পৌরসভা এবং সিটি কর্পোরেশন দুটিতেই, তো ইভিএম এর যে প্রস্তুতি সেইটি কিন্তু নির্বাচন যারা এখানে আছেন নির্বাচন সদস্য তারা কিন্তু এর মধ্যে সম্পূর্ণ করেছেন। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু বেশ অনেক আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কেন্দ্রেই মানে কেন্দ্রভেদে 6 থেকে 10 জনের মতো পুলিশ থাকছে, আনসার থাকছে, সশস্ত্র আনসার বাহিনী থাকছে। তাছাড়াও কিন্তু আমরা দেখেছি যে র্যাবের ভ্রাম্যমাণ টহল থাকছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দলও কিন্তু এখানে থাকছে। জানা গেছে যে রাজশাহী সিটি কর্পোরেশনের এই 9 নম্বর ওয়ার্ডে মোট 4টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা হলো 8,937 জন এবং গোদাগাড়ী পৌরসভার 9টি ওয়ার্ডের 16টি কেন্দ্রে 32,905 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এই দুটি উপনির্বাচনে কিন্তু আপনার যে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই 9 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন রেজিয়াউন নবী দুদু, তিনি কিন্তু টানা 4 বার এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পরবর্তীতে তিনি অসুস্থতার কারণে মৃত্যুবরণ করলে মূলত উপনির্বাচন এখানে ঘোষণা করা হয়। এই উপনির্বাচনে এইখানে মোট 5 জন প্রার্থীর তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 5 জন প্রার্থীর মধ্যে আমরা যেটুকু জানি যে 3 জন প্রার্থী কিন্তু আওয়ামী লীগ ঘরানার এবং বাকি 2 জন স্বতন্ত্র। তো অর্থাৎ এইখানকার যে লড়াইটি, এখানে বেশ লড়াইটি জমজমাট হবে, কারণ এখানে যারা প্রার্থী হচ্ছেন তারা কেউ একেবারে নতুন, কেউ এর আগে কাউন্সিলর ছিলেন। সব মিলে কিন্তু এখানে স্থানীয় যে প্রভাব, প্রতিটি প্রার্থীরই এখানে নিজ নিজ স্থানীয় প্রভাব আছে। সেক্ষেত্রে এইখানকার যে ভোটটি হবে সেটি কিন্তু একেবারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর গোদাগাড়ী পৌরসভার বিষয় যদি বলি, গোদাগাড়ী পৌরসভা যে ইলেকশন হচ্ছে সেখানে কিন্তু 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে নৌকার প্রার্থী হচ্ছে উপজেলা আওয়ামী লীগ মনোনীত ওয়াহিদুদ্দিন বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম কবির রুলু। এবং এই গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে আমরা দেখছি আমিনুল ইসলাম নামে একজন প্রার্থী জয় প্রতীকে, তিনি গতকালকে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে তিনি কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এবং গোদাগাড়ী পৌরসভা যে 16টি কেন্দ্র রয়েছে তার মধ্যে 8টি গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মাইনুল ইসলাম। চাঁদপুরের নজরুল ইসলাম সোহাগ মই ছাড়াই উঠে যান বহুতল ভবনে, খালি হাতে ভেঙে ফেলেন জানালার গ্রিল। গত 17 বছরে তার চুরির সংখ্যা 3000-এরও বেশি। 8 বছর বয়সে ঢাকায় এসে শুরু করে চুরি। 10 থেকে 12 বার গ্রেপ্তার, গণপিটুনির শিকারও হয়েছেন বার কয়েক। সম্প্রতি তাকে গ্রেপ্তারের পর সব তথ্য দিচ্ছে ডিবি। দেখে সিনেমার শুটিং মনে হলেও এ ঘটনা ঘটেছে বাস্তবে। কোনো মই ছাড়াই 2 থেকে 5 মিনিটেই পাইপ বেয়ে বহুতল ভবনে উঠে যেতে পারে সোহাগ। গ্রিলও ভেঙে ফেলতে পারে হাত দিয়েই। আর এভাবেই 17 বছর ধরে চুরি করছে সে।
বিপত্তি বাধে ২৬শে সেপ্টেম্বর ঢাকার উত্তরার এই ব্যবসায়ীর বাসায় গ্রিল ভেঙে ঢুকে। সে ঘটনায় মামলার পর তদন্তে নামে ডিবি। গ্রেপ্তার হন সোহাগ ও তার সহযোগী মানিক। আমার রুমে আমার মাথার কাছে 3টা মোবাইল ছিল, সেই মোবাইলগুলো ওনারা নিয়ে গেছে। আমার ওয়ারড্রপের ভিতরে কিছু টাকা ছিল, সেগুলো নিয়েছে। আমার মেয়ের পড়ার টেবিলটা আমার রুমেই ছিল, যে রুমে আমি থাকি, তো ওখানে ড্রয়ার ছিল, সেখানেও কিছু টাকা নিয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে বিস্মিত হয়েছে গোয়েন্দারা। মাসে অন্তত 15 আর সে হিসেবে গত 17 বছরে 3000-এর বেশি চুরির সঙ্গে জড়িত সে। আগে অন্যের অধীনে থাকলেও 2 বছর ধরে সে নিজেই গড়েছেন চক্র। তাদের চুরি করা মোবাইল, ল্যাপটপ বিক্রি হয় গুলিস্তান সহ নানা মার্কেটে, আর স্বর্ণ বিক্রি হয় তাঁতিবাজারে। যে দিকটাতে দাঁড়ানো আর কি ঘুমায় থাকে, ওই দিকটাতে ঢুকতাম, ঢুকার পরে পাতলা গিল যেগুলা, এগুলা ব্যাগ করে ভাইঙ্গা ঢুকতাম, ঢুকা চুরি করে আবার ওই যেখান থেকে ঢুকতাম এখান থেকে বেরিয়ে পড়তাম। গোয়েন্দারা বলছেন গ্রিল ভাঙা চোরদের মূল টার্গেট নাজুক নিরাপত্তা ব্যবস্থার বাসাগুলো, আর এদের হাত থেকে বাঁচতে দিচ্ছেন ভবনে সিসিটিভি স্থাপন ও প্রহরীদের আরও সতর্ক থাকার পরামর্শ। রাস্তায় ঘুমায় এরা, অপরাধ করে আবার রাস্তায় মিলিয়ে যায়। তো এইগুলো কতগুলো মৌলিক সমস্যা, যেগুলোর জন্য এদেরকে ট্র্যাক ডাউন করা আমাদের জন্য অনেকাংশে কঠিন হয়ে যায়। তো আমরা বোধ করি যতবার ধরা পড়বে, এখন আমরা হাতের ছাপ, আঙুলের ছাপ, চেহারা ইত্যাদি রেখে দিতে যাচ্ছি, সেগুলো দিয়ে এদেরকে ট্র্যাক ডাউন করা কিছুটা সহজ হবে। এছাড়া চোরাই পণ্য বিক্রি হয় এমন দোকান, মার্কেটে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। বলছে এসব কেনাকাটায় জড়িতদেরও গ্রেপ্তার করা হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজের মেয়ের গর্ভের শিশুকে বিক্রি করে দেন চট্টগ্রামের রাবেয়া বেগম। জন্মের 3 দিন পর চুক্তি অনুযায়ী শিশুকে তুলেও দেন অন্যের কাছে। সন্তানকে না পেয়ে তানিয়া বেগম পুলিশের দ্বারস্থ হলে বেরিয়ে আসে এসব তথ্য। সকালে শিশুকে উদ্ধারের পর 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলায় এসে মায়ের কাছেই ছিলেন অন্তঃসত্ত্বা তানিয়া বেগম। 2 অক্টোবর সেখানেই ছেলে সন্তানের জন্ম দেন। 3 দিন পর কৌশলে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করিয়ে তানিয়াকে বাড়ি পাঠিয়ে দেন রাবেয়া বেগম। এরপর শিশুটিকে তুলে দেন অন্যের হাতে। পুলিশে তদন্ত করে বাহির করা হয়েছে যে ওটার সাথে আমার আম্মু জড়িত আছে, এবং কি আপনার ওই 2 জনের নাম যায় না, কিন্তু ওনারা আমাদের এলাকার ওইখানে থাকে। সন্তান হারিয়ে পুলিশে খবর দিলে অভিযানে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে গর্ভে থাকতেই শিশুটিকে স্থানীয় হারুন মনোয়ারা দম্পতির কাছে বিক্রি করে দেন তানিয়ার মা রাবেয়া বেগম। কয়েক দফায় তাদের কাছ থেকে নেন 57,000 টাকা। নানি এবং বাচ্চা যারা নিয়েছে, হারুন এবং তার বোন মনোয়ারা, এরা যোগসাজশ করে বাচ্চাটাকে শিশুঘর থেকে নিয়ে যায় এবং নিয়ে তারা হাটহাজারি চলে যায়। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি, মেডিকেলে শিশু পাচার চক্র এটার সাথে জড়িত না। আমি যাদের কথা বললাম এরাই জড়িত। এরপরে যদি আমাদের তদন্তে ভিন্ন কিছু আসে আপনারা জানবেন। চট্টগ্রামের ফতেহাবাদ থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাঙালি নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে বগুড়ার ধুনট ও শেরপুর উপজেলার বাসিন্দারা। এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে 2 উপজেলা প্রায় 8 লাখ মানুষ। সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিআরডি বলছে দ্রুতই শুরু হবে সেতু দুটির নির্মাণ কাজ। মুক্তিযুদ্ধের পরপরই শেরপুর উপজেলার সুঘাট ও খানপুর সহ অন্য ইউনিয়নের সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়। সে সময় থেকেই কল্যাণী ঘাটে সেতুর দাবি করে আসলেও এখনো হয়নি সেতু। এতে প্রায় 5 লাখ মানুষের যাতায়াতে পোহাতে হচ্ছে ভোগান্তি। ব্যবসা বাণিজ্যেও অগ্রগতি হচ্ছে না এলাকাবাসীর। আমরা যারা সাধারণ গরিব মানুষ ভ্যান খেটে খাই, তাদের ভ্যানে উঠতে চায় না। প্রায় 10-15 কিলোমিটার রাস্তা ঘুরে যাওয়া আসা করা লাগে। প্রায় 5 লক্ষ মানুষ পারাপার হয়। মোটরসাইকেল, স্কুল কলেজের ছাত্রছাত্রী এরা সবাই পারাপার প্রতিদিন রেগুলার। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ওই এলাকায় চলাচলে দুর্ভোগ কমাতে নিয়েছে নানা উদ্যোগ, দাবি কর্মকর্তাদের। ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে সাইট পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক 2টি পয়েন্ট এলজিডি কর্তৃক ব্রিজ নির্মাণের প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেগুলোর কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই অবস্থা ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে জয়সিংঘাটে। প্রায় 4 যুগ ধরে বাঙালি নদীর উপর সেতু নির্মাণের দাবি করে আসছেন এলাকাবাসী। যখন নদী ভরে যায় তখন পারাপারের জনগণের খুব অসুবিধাজনক হয়ে যায়। ব্রিজটা যদি আমাদের এই এলাকার ব্রিজটা হতো তা আশা করি আমাদের এলাকার উন্নত হতো, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান একটু আমাদের সুযোগ সুবিধা হতো। জয়সিংঘাটেও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জয়সিংঘাটে আমরা আর একটা সেতু নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে আমরা WBBIP প্রকল্প, যেটাকে বলে ওয়েস্টার্ন ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্প, এর দ্বিতীয় ফেজে আমরা অন্তর্ভুক্ত করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সম্প্রতি বাঙালি নদী খননের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে নৌবন্দর সচলের পাশাপাশি গতি বাড়বে জনজীবনে। তবে দ্রুত সেতু নির্মাণ না হলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার শঙ্কা এলাকাবাসীর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ধুনট, বগুড়া। স্কুল খুললেও ছাত্রাবাস বন্ধ থাকায় স্কুলে আসতে পারছে না শিক্ষার্থীরা। এতে খাগড়াছড়ি 3টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বঞ্চিত 3 শতাধিক শিক্ষার্থী। আবাসিক এসব স্কুলে উপস্থিতি মাত্র 8 থেকে 10 জন। দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য খাগড়াছড়িতে 3টি আবাসিক স্কুল প্রতিষ্ঠা করেছে সরকার। তবে করোনার পর থেকে বন্ধ এসব স্কুলের ছাত্রাবাস। স্কুল খুললেও ছাত্রাবাস না খোলায় শিক্ষা বঞ্চিত হচ্ছে দুর্গম পাহাড়ের কয়েকশো শিক্ষার্থী। দীঘিনালা উপজেলার কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী 100 হলেও কোনো কোনো ক্লাসে উপস্থিতির সংখ্যা মাত্র 2 থেকে 3 জন। একই অবস্থা মহালছড়ি ও গুইমারার আবাসিক বিদ্যালয়েও। দ্রুত ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি শিক্ষকদের। হোস্টেল বন্ধ থাকার কারণে আমরা স্টুডেন্টদেরকে পাচ্ছি না, ঠিকমতো লেখাপড়া করাতে পারতেছি না, লেখাপড়ার মান উন্নয়নও করাতে পারতেছি না। দুর্গম এলাকার ভিতরে এখানে আবাসিক হোস্টেল এখনো চালু হয় নাই, ছাত্রছাত্রীরা আসতে পারতেছে না, তাদের লেখাপড়া অনেক ব্যাঘাত করতেছে। সরকার নির্দেশিত যে সমস্ত প্রস্তুতিগুলো নেওয়া দরকার, আমরা কিন্তু সব প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি। এখন শুধু আমরা কর্তৃপক্ষের নির্দেশনা অপেক্ষা আছি। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর হলগুলো খুলে দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা সদা প্রস্তুত রয়েছে। যখন আমরা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা পাবো তাৎক্ষণিকভাবে আমরা আমাদের আবাসিক বিদ্যালয়গুলি খুলে দেব। খাগড়াছড়ির 3টি আবাসিক বিদ্যালয়ে লেখাপড়া করছে দুর্গম পাহাড়ের 300-র বেশি শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শিশুদের জন্য প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার RTS-01 নামে টিকা শিশুদের ওপর প্রয়োগের অনুমতি পেল। একে একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম ঘেব্রেইয়েসুস বলেন, শিশুদের জন্য বহু প্রতীক্ষিত ম্যালেরিয়া টিকা যুগান্তকারী পদক্ষেপ। মশাবাহিত রোগ ম্যালেরিয়ার কারণে প্রতি বছর বিশ্বে 4 লাখ মানুষের মৃত্যু হয়। বিজ্ঞানীদের প্রায় 100 বছরের প্রচেষ্টার ফল ম্যালেরিয়ার টিকা। 6 বছর আগে টিকার কার্যকারিতা প্রমাণ হলেও অনুমতি দিতে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে একদিনে করোনায় 7,800 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,31,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 48,39,000। এ পর্যন্ত আক্রান্ত 23,70,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 2,000 মৃত্যু, আক্রান্ত 1,01,000-এর বেশি। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায় 929 জন। মেক্সিকোতে মারা গেছে 790 জন। কুয়েতে কমেছে করোনার সংক্রমণ। গত 3 দিনে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি দেশটিতে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার সংখ্যায় 18 বছরের কম বয়সীদের মডার্না টিকা দেওয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। এছাড়াও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 30 বছর ও এর চেয়ে কম বয়সীদের মডার্না টিকা দেওয়া বন্ধ করেছে সুইডেন। আফগানিস্তানের কাবুলে পাসপোর্ট অফিসে দেখা গেছে কয়েক হাজার মানুষের ভিড়। এমন সময় পরিস্থিতি সামাল দিতে নাগরিকদের উপর লাঠিচার্জ করে তালেবানের নিরাপত্তা রক্ষীরা। নাগরিকদের পাসপোর্ট দিতে চলতি সপ্তাহে অফিস খুলছে এমন খবর ছড়িয়ে পড়ার একদিন পর বুধবার কাবুলের পাসপোর্ট অফিসে এসে জড়ো হন আফগানরা। তবে অফিসের কোনো কর্মকর্তা নেই বলে জানায় তারা। তালেবান কর্তৃপক্ষ জানায় আগামী শনিবার থেকে পাসপোর্ট দেওয়া হবে।
আফগানিস্তানের পাসপোর্ট অফিসের ভারপ্রাপ্ত প্রধান আলম গুল হাক্কানি মঙ্গলবার জানিয়েছিলেন দিনে 5 থেকে 6,000 পাসপোর্ট দেওয়া হবে। তবে নারী নাগরিকের নথিপত্র প্রক্রিয়াকরণের জন্য নিয়োগ দেওয়া হবে নারী কর্মী। আগস্টে ক্ষমতা দখলের পর থেকে নতুন পাসপোর্ট ইস্যু করা বন্ধ ছিল আফগানিস্তানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি কে হবেন তা জানা যাবে আজ। নবনির্বাচিত পরিচালকদের সভায় ঠিক হবে আগামী 4 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব দেবেন কে। এবারে বোর্ডে নতুন মুখ 6 জন। ভোটের লড়াইয়ে হেরেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আর কোচ নাজমুল আবেদিন ফাহিম। সারাদিন বিসিবি কার্যালয় ছিল উৎসবের আমেজ। নির্বাচন নিয়ে প্রার্থী আর সমর্থকে মুখরিত চারদিক। সকাল 10টায় শুরুর প্রথম 3 ঘন্টায় বেশিরভাগ ভোট সম্পন্ন হয়ে যায়। শেষ সময় ছিল বিকেল 5টা। 25 পরিচালক পদের 2টি জাতীয় ক্রীড়া পরিষদের জন্য নির্ধারিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 7 জন। ফলে নির্বাচন হয়েছে 16 পদের জন্য। 3 ক্যাটাগরি থেকে প্রার্থী ছিল 29 জন। দিন শেষে ফলাফল জানিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন বিসিবি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। নতুন যারা ডাইরেক্টর হলেন, প্রাথমিকভাবে যারা হলেন, ওনারা উপস্থিত থাকবেন এবং সভাপতি নির্বাচন করবেন। ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি 2 থেকে টানা তৃতীয়বারের মতো জিতেছেন নাজমুল হাসান পাপন। ভোট পেয়েছেন সর্বোচ্চ 53টি। এছাড়াও জয় পেয়েছেন গাজী গোলাম মুর্তজা, নজিব আহমেদ, মাহবুব আনাম, ওবেদ রশিদ নিজাম, সালাউদ্দিন চৌধুরী, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন, মঞ্জুর কাদের, মঞ্জুর আলম, ফাহিম সিনহা ও ইফতেখার রহমান। আগে যে বোর্ড ছিল সেই বোর্ডে কাউকে নিয়ে কাজ করতে আমার কোনো সমস্যা হয় নাই প্রথমত। এখন যে বোর্ড আসবে সেটা তো আমার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। খালেদ মাহমুদ সুজন জয়লাভ করেছে, আমি অত্যন্ত খুশি, কারণ তার বিগত বোর্ডে তার অবদান অনেক। ক্যাটাগরি 3-এ লড়াইয়ে জিতেছেন খালেদ মাহমুদ সুজন। প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি নাজমুল আবেদিন ফাহিম। হেরেছেন 37-3 ভোটে। ঢাকা বিভাগের 2 পদের জন্য লড়াই ছিল 3 প্রার্থীর, যেখানে সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয় জয় পেলেও হেরেছেন সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু হয়েছেন নতুন পরিচালক। বৃহস্পতিবার দুপুরে নতুন পরিচালকদের সভা থেকে জানা যাবে সভাপতির নাম। এখন বলা যাচ্ছে না, আমাদের প্রেসিডেন্ট ইলেকশন সেটা যথাযথভাবে আমরা করব। সেটা আসলে এখনো কেউ ডিক্লেয়ার করেনি, বাট প্রার্থী কেউ হতেও পারে, নাও হতে পারে। রাজশাহী বিভাগ থেকে জমজমাট লড়াইয়ের কথা থাকলেও বাস্তবে তা হয়নি। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে 7-2 ভোটে হারিয়ে তৃতীয়বারের মতো বিসিবি পরিচালক হন স্বপন। প্যানেলবিহীন নির্বাচনের মাধ্যমে নতুন এক যাত্রা শুরু করল বিসিবি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালের পথে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ম্যাচ। 4 পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে লাল সবুজ। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না অস্কার ব্রুজন। কার্ডের খাড়ায় বিশ্বনাথ রাকিবের সাথে চটে পড়েছেন ফাহাদ। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে স্বাগতকরা। ম্যাচ শুরু রাত 10টায়। ফাইনালের পথ মসৃণ করতে জয়টা যে বড্ড বেশি জরুরি। দ্বীপ দেশটির পরিচিত মুখ বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন। প্রতিপক্ষ কোচ তার পরিচিত, কিন্তু ফাইনালে ওঠার ক্ষেত্রে দুদলের জন্যই এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। সেখানে কেউ কাউকে ছাড় দেবে না। 4 পয়েন্টে স্বস্তি নিয়ে সাফে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। বিশ্বনাথের লাল কার্ডে আছে অস্বস্তি, সাথে 2 হলুদ কার্ডে রাকিবের অনুপস্থিতি গলার কাটা। ব্রুজন অবশ্য এসব নিয়ে ভাবতে রাজি নয়। বাংলাদেশ ফুটবলের জন্য এটা নতুন অধ্যায়। আগে কি হয়েছে কি হয়নি সেগুলো নিয়ে ভাবছি না। আমরা এখন শক্তিশালী একটি দল। স্বাগতিক দেশটির বিপক্ষে জয়ে চোখ রাখছি। অধিনায়কের আত্মবিশ্বাসও জানান দিচ্ছে লড়াইটা হবে সমানে সমান। মালদ্বীপ প্রথম ম্যাচে কি করেছে সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমাদের পুরো মনোযোগ এই ম্যাচ নিয়ে। স্বাগতিক দেশ হিসেবে তারা দর্শক সমর্থন বেশি পাবে, কিন্তু আমরাও সব নিয়ে মাথা ঘামাচ্ছি না। মালদ্বীপ অবশ্য প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে, তাই তো মাস্ট উইন ম্যাচে বাংলাদেশ বধের পরিকল্পনা স্পষ্ট। আলী আশফাক ও আলী ফাসিররা তাই থাকবেন মরিয়া।
বর্তমান বাংলাদেশ দলটি অনেক আত্মবিশ্বাসী। ভারতের বিপক্ষে 10 জনের দল নিয়েও যেভাবে লড়েছে তাতে বিষয়টা পরিষ্কার। তবে আমরাও তাদের বিপক্ষে কৌশলী ফুটবল খেলব আর জয়ের জন্যই মাঠে নামব। পুরো টুর্নামেন্ট জুড়ে প্রবাসী বাঙালিদের সমর্থনে উজ্জীবিত বাংলাদেশ এ ম্যাচে পাবে না আগের মতো দর্শক। আয়োজক দেশটি টিকিট বিক্রির ক্ষেত্রে এনেছে বিধিনিষেধ, তাই তো কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষুব্ধ প্রবাসী বাঙালিরা। শ্রীলঙ্কার সাথে জয় এবং ভারতের সাথে ড্রতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ দলের চ্যালেঞ্জ এখন মালদ্বীপে আলী আশফাকদের আক্রমণ ভাগ সামলানো। 90 মিনিটের ম্যাচে জয় চায় দুই দলই। তবে স্বাগতিকদের বিপক্ষে দর্শকদের পূর্ণ সমর্থন পাবে না বেঙ্গল টাইগার্সরা, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। বিশ্বকাপ বাছাই আলাদা ম্যাচে নামছে দুই লাতিন জায়ান্ট। কাল ভোর 5টায় প্যারাগুয়ের আতিথ্য নেবে আর্জেন্টিনা। এর কিছুক্ষণ পর ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। লাতিন অঞ্চলের বাছাইয়ে 8 ম্যাচে 5 জয় আর 3 ড্রতে টেবিলের 2 আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে বলিভিয়াকে হারিয়ে উজ্জীবিত কোপা চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক হিরো মেসির দুরন্ত ফর্ম এই ম্যাচেও চাইবে আলবিসেলেস্তে। ইনজুরিতে দিবালা আগুয়েরো নেই। ফ্রন্টলাইনে মেসি মার্টিনেজে আস্থা আকাশী নীলদের। অন্যদিকে উড়ন্ত ফর্মে ব্রাজিল। বাছাই পর্বে টানা 9ম জয়ের খোঁজে নামবে সেলেসাওরা। ইনজুরিতে রিচার্লিসন ও ফিরমিনোকে পাওয়া যাচ্ছে না। টানা ম্যাচের ধকল কাটাতে বিশ্রামে থাকতে পারেন নেইমার। আক্রমণ ভাগের দায়িত্বে ভিনিসিয়াস জেসুসের সঙ্গী বারবোসা। দুই দলের 14 দেখায় 10 বার জিতেছে ব্রাজিল, 1 ম্যাচে সফল ভেনেজুয়েলা। এদিকে নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে রাতে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45। ইউরোর পর থেকে অফ ফর্মে ফ্রান্স। বিশ্বকাপ বাছাইয়ে বসনিয়া ও ইউক্রেনের সাথে ড্রয়ের পর সবশেষ ফিনল্যান্ডকে হারিয়ে স্বস্তি ফিরেছে দেশমের দলে। এনগোলো কান্তের অনুপস্থিতি চিন্তার কারণ। মিডফিল্ডে পল পগবার ওপর বাড়তি দায়িত্ব। আক্রমণভাবে এমবাপে বেনজেমা জুটির ওপর নির্ভর করবে সাফল্য। অন্যদিকে সবশেষ 3 ম্যাচ জিতে চাঙ্গা বেলজিয়াম, যেখানে প্রতিপক্ষের জালে দিয়েছে 9 গোল। কেভিন ডি ব্রয়না ফেরায় হাজার লুকাকুকে নিয়ে ফ্রন্টলাইনে নির্ভর কোচ রবের্তো মার্তিনেজ। র্যাঙ্কিংয়ের চূড়ায় থেকেও মেজর ট্রফি না জেতার আক্ষেপ ঘোচাতে মরিয়া রেড ডেভিলস। দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের ৭৪তম জন্মদিন আজ। বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছে তার কালজয়ী কবিতা। 1948 সালে 7 অক্টোবর নেত্রকোনার আটপাড়ার বড়তলী গ্রামে জন্ম নেন হেলাল হাফিজ। যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যৌবনের অমিত শক্তিকে শুভ কাজে ব্যয় করার এ আহ্বান সাহস যোগায় অনেককে, অনুপ্রেরণা দেয় নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। সেই অনুপ্রেরণা যার কলম থেকে আসে তিনি হেলাল হাফিজ। কবিতার জন্য বাজি রেখেছেন জীবন, কবিতাকে সঙ্গী করেই কাটিয়েছেন এতগুলো বছর। এই বন্ধুর পথে হাঁটার মূল্য হিসেবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা, পাঠকের অফুরান ভালোবাসা। এত ভালোবাসা আমাকে শুধু লাজুকি করেনি, আমাকে কবিতা লিখতেও দ্বিধান্বিত করেছে। যে এত জনপ্রিয়তার পরে আমি যে নতুন করে আরেকটি বই করব, কি জানি যদি যে জ্বলে আগুন জ্বলের মতো না হয়। 1986 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। দীর্ঘ 34 বছর পর 2019 সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা। ওই আলস্যের কারণে এবং কম প্রতিভাবান হওয়ার কারণে আরও অনেক কিছু লেখার ছিল, কিন্তু সময়ের অপচয় করে ফেলেছি। সেই সময়কে তো আর ফিরিয়ে আনা যাবে না। আমি সেই অপচয়ের কারণে আমার কবিতার পাঠকের কাছে লজ্জিত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। হেলাল হাফিজের শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নেত্রকোনায়। 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উত্তাল 60-এর দশকে শুরু করেন লেখক হিসেবে যাত্রা। 69-এর গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি হেলাল হাফিজকে খ্যাতি এনে দেয়।
কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি সহ বেশ কয়েকটি পুরস্কার। যদিও কবি বলছেন মানুষের ভালোবাসাই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।